আসসালামু আলাইকুম। আমরা কিন্তু তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম পরবর্তী পার্ট, মানে লেকচার 5, যেটা আমি ভাগ করছি ছোট্ট ছোট্ট ভাবে। আর এটা অনুচ্ছেদ কততে পাবা? 6.7 অনুচ্ছেদে কিন্তু তোমরা পাবা। এটা একটু খেয়াল করতে হবে। এবং বইকে শাহজাহান তপনের বই কিন্তু ভাইয়া, এই বইটার ভিতর থেকে আমরা পরবর্তী টপিক। আচ্ছা ঠিক আছে, এখন এই অনুচ্ছেদের ভিতরে আমাদের আজকের টপিক হচ্ছে অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ। কি কি দুইটা টপিক, অভিকর্ষ আর অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এখন অভিকর্ষ কি? আমরা কিন্তু ভাইয়া মহাকর্ষ কিন্তু পড়ছিলাম, খেয়াল করো, মহাকর্ষ কিন্তু পড়ছিলাম। মহাকর্ষ কি পড়ছিলাম? এই যে নিউটনের সূত্র আছে না মহাকর্ষ, এটা পড়ছিলাম যে দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল। এই একটা বস্তু ছিল m1, এই একটা বস্তু ছিল m2। দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, এদের মধ্যে আকর্ষণ বল ছিল কি? F ছিল বল। এই আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব যদি তুমি d ধরো বা r ধরো, এই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই কিন্তু ছিল তোমার কাছে কি? মহাকর্ষ। এটা কি ছিল? মহাকর্ষ। আমি বারবার খেয়াল করো, মহাকর্ষ। আর অভিকর্ষর দিকে যদি একটু তাকাও, অভিকর্ষ হবে, আচ্ছা ভাই দুইটা বস্তু ছিল না মহাকর্ষে, একটা যে কোনো দুইটা বস্তু, কিন্তু যে কোনো দুইটা বস্তু। আর অভিকর্ষ হচ্ছে এর ভিতরের একটা যদি পৃথিবী হয়, এর ভিতরে দেখো এই একটা বস্তু, এই একটা বস্তু, এটা কিন্তু পৃথিবী, এটা পৃথিবী, আর এটা অন্য একটা বস্তু, আর এটাকে আমরা অন্য একটা বস্তু দিয়ে দিলাম, অন্য যে কোনো একটা বস্তু। ঠিক আছে, এটা পৃথিবী আর এটা কি? অন্য যে কোনো একটা বস্তু। এখন এদের ভিতরেও তো একটা আকর্ষণ বল কাজ করবে, এদের ভিতরে যে আকর্ষণ বলটা কাজ করবে, এটা কি হবে? অভিকর্ষ। এটা কি হবে? অভিকর্ষ। তাহলে দেখো অভিকর্ষের সংখ্যাটা কিন্তু এখনই সাথে সাথে মুখস্থ করবা। পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বলটাকে আমরা কি বলবো? অভিকর্ষ। এই দেখো, পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে আমরা কি বলবো? অভিকর্ষ বলবো। খুবই ইম্পর্টেন্ট, জ্ঞানমূলকের জন্য, মনে থাকে যেন। আচ্ছা, এই গেল অভিকর্ষ। তাহলে অভিকর্ষ সমান আমরা কি পাই? এটা কিন্তু পৃথিবীর ভর। এটা কার ভর? পৃথিবীর ভর। আর এটা হচ্ছে অন্য একটা বস্তুর ভর, আমরা ছোট m দিয়ে দিতে পারি। আর এদের মধ্যবর্তী বল কি? F। আর এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা যদি পৃথিবীর উপরে যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে আমরা মধ্যবর্তী কিন্তু পৃথিবীর ব্যাসার্ধকে দিয়ে দেবো। এটা একটু খেয়াল করতে হবে, আমাদের সবাইকে খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদিও এদের মধ্যবর্তী আমি বলকে দূরত্বকে আমি কি ধরলাম? d ধরে দিতে পারি। এদের মধ্যবর্তী আমরা দূরত্বকে কি ধরে দিতে পারি ভাইয়া? d ধরে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি একটু খেয়াল করি যে অভিকর্ষ ত্বরণ, এই ত্বরণটা কি থাকবে, ত্বরণটা সম্পর্কে আমরা একটু কথা বলবো। ঠিক আছে, এখন দেখো তাহলে অভিকর্ষ ত্বরণ এটার জন্য, আচ্ছা আমরা অভিকর্ষ বল কি পাইলাম? মানে অভিকর্ষ যেটা, অভিকর্ষ বল আমরা কিন্তু পাইলাম F সমান, এখানে কিন্তু সূত্রটা আমরা এভাবে পাইছি নাকি, F সমানুপাতিক m1 m2 আর মধ্যবর্তী দূরত্ব d স্কয়ার। তাহলে F সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা ধ্রুবক আসবে নাকি, ধ্রুবকটা কি? g ছিল, এরপরে m1 m2 d স্কয়ার। এখন এটা কি? মহাকর্ষ। এটা কি ছিল ভাইয়া? মহাকর্ষ, মনে আছে অবশ্যই, এটা হচ্ছে মহাকর্ষ। তাহলে অভিকর্ষটা কি হবে? অভিকর্ষটা হবে কিন্তু F সমান g। এই যে m1 m2 না, এখানের প্রথমটার ভর কি ছিল? পৃথিবী। তাহলে m1 এর জায়গায় আমরা লিখবো পৃথিবী, আর পরেরটা কি? ওই বস্তু, ছোট্ট m দিয়ে দেই, আর মধ্যবর্তী দূরত্ব d স্কয়ার। এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এটা কি তোমার কাছে? অভিকর্ষ। এটা খেয়াল করো। আচ্ছা, এখন অভিকর্ষ ত্বরণ, উপর থেকে একটা বস্তু নিচে পড়তেছে, যদি উপর থেকে একটা বস্তু নিচে পড়ে তাহলে এটা এই বেগগুলা কিন্তু বাড়তে থাকে। কি? বেগ বাড়তে থাকে। তাহলে আমি দেখি অভিকর্ষ বলের প্রভাবে কিন্তু এই বেগটা বাড়তে থাকে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তু, মানে উপর থেকে একটা বস্তু নিচের দিকে পড়তেছে, এটা মনে করো তুমি মাটি, এটা কি তোমার কাছে? মাটি। তাহলে উপর থেকে এই বস্তুটা নিচে পড়তেছে, মানে মাটিতে পড়তেছে উপর থেকে। তাহলে বস্তুটা যদি মাটিতে পড়ে, তাহলে এখানে একটা অভিকর্ষ বল কাজ করে। এই বলের কারণে বেগটা কিন্তু বাড়তে থাকে। উপর থেকে যত নিচে পড়বে আস্তে আস্তে বেগটা কি হবে? বাড়তে থাকবে। যদি উপর থেকে নিচে বস্তুটা পড়ে তাহলে বেগ বৃদ্ধি পাইতে থাকে।
বেগ বৃদ্ধি। তাই এই যে বেগটা বৃদ্ধি পাবে, এই বৃদ্ধির হারকে আমি বলবো কি অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি। এই জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, এতটুকু খেয়াল করতে হবে। মানে কি বলছি, ত্বরণ যেহেতু আছে, ত্বরণ কথাটা যেহেতু আছে অভিকর্ষের পরে ত্বরণ, ত্বরণ কথাটা যেহেতু আসছে, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি পাবে। আমি কিন্তু জানি ত্বরণ মানে কি হবে, বেগ বৃদ্ধি পাবে। আমরা এই কথাটা কোথায় পাইছি, এই কথাটা কিন্তু নবম দশম শ্রেণীতে যে গতি অধ্যায় ছিল ওইখানে কিন্তু আমি পাইছি যে যদি ত্বরণ থাকে তাহলে বেগ বৃদ্ধি পাবে, ঠিক আছে, আর মন্দন মানে বেগ হ্রাস পাবে, এটা খেয়াল করতে হইবে। আর সমবেগ মানে বেগ বৃদ্ধি পাবে না, সোজা বেগে চলতে থাকবে, এই ছিল আমার কথা। তাহলে যেহেতু এটা অভিকর্ষ ত্বরণ, তাহলে উপর থেকে নিচে পড়তেছে, উপর থেকে একটা বস্তু যদি নিচে পড়ে তাহলে আস্তে আস্তে বেগ কি হবে, বাড়তে থাকবে। এই যে আস্তে আস্তে যে বেগটা বাড়তে থাকবে, এই বেগটাকেই আমি বলবো যে বৃদ্ধি যে পাইতেছে সেই ত্বরণটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। কথা ক্লিয়ার? এই ত্বরণটা কি অভিকর্ষ ত্বরণ। তাই একে আমরা কি দিয়ে প্রকাশ করব, জি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে এর একক কি হবে, যেহেতু ত্বরণ, এগুলো যেহেতু কি ত্বরণ, সেহেতু এদের একক কিন্তু তোমার কাছে এম এস ইনভার্স 2, এটা কি একক, এটা মাথায় রাখতে হবে। এগুলো কি হবে তোমার কাছে একক, এবং মাত্রা কিন্তু হবে এল টি ইনভার্স 2, এই যে মানে ত্বরণের যে মাত্রা না ওইটাই হবে এখানে হবে কি, আর মাত্রা হবে এল টি ইনভার্স 2। যদি এগুলো প্রুফ করে দেখানো যায় তোমরা পারো, আমি যতটুকু মনে করি। আচ্ছা, এখন আমরা এই অভিকর্ষ ত্বরণ সম্পর্কিত একটা সম্পর্ক মানে সমীকরণ বের করবো, একটা সমীকরণ। একটু যদি খেয়াল করো, আমি অভিকর্ষ বল সমান কি পাইছি ভাইয়া, অভিকর্ষ বল। আচ্ছা, বল সমান কিন্তু আমরা এই সূত্রটা পাইছি নাকি, সূত্রটা কি ছিল, এফ সমান জি এম এম বাই ডি স্কয়ার। এখন এটা হচ্ছে পৃথিবী যদি ধরো, আর পৃথিবীর এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ, এটা কি ভাইয়া, এটা কিন্তু ভূপৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ। তাহলে এই জায়গায় যদি কোনো একটা বস্তু থাকে তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব ধরবো পৃথিবীর কেন্দ্র থেকে, এটা কি পৃথিবীর কেন্দ্র। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এদের মধ্যবর্তী দূরত্বকে আমি কি বলতে পারি, ব্যাসার্ধ বলতে পারি। এটাকে কিন্তু বলতে পারি পৃথিবীর ব্যাসার্ধ, যেটা কি আর। তাহলে এই ব্যাসার্ধটা কি পৃথিবীর ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর। তাহলে যদি ভূপৃষ্ঠের উপরে যদি কোনো বস্তু থাকে তাহলে ওই বস্তুদের বেলায় আমরা অভিকর্ষ বলের যে সূত্রগুলো বসাইতে পারি সেটা হচ্ছে কি জি এম এম বাই কত আর স্কয়ার, জি এম এম বাই আর স্কয়ার। তাহলে এফ সমান সূত্র কি আমরা, কারণ মধ্যবর্তী দূরত্ব কিন্তু আর নাকি। আচ্ছা, এখন এফ সমান আমার কাছে কি এই সূত্র আছে এম জি, নিউটনের যে গতির দ্বিতীয় সূত্র নাকি, এফ সমান কি এম জি, নিউটনের গতির সূত্রটা কিন্তু ছিল এফ সমান এম এ। তাহলে এর পরিবর্তে আমি জি লিখবো, কখন লিখবো জি, যখন কি অভিকর্ষ ত্বরণ হবে তখন এই ত্বরণের পরিবর্তে এই ত্বরণ লিখবো। তাহলে এফ সমান আমি কি লিখবো এম জি, এফ সমান আমি লিখলাম এম জি, আর এখানে কি জি এম এম বাই আর স্কয়ার। এখন দেখো ভাইয়া এম এম কাটা যায় উভয় পক্ষ থেকে, কারণ এই এম কে এ পাশে নিলে কিন্তু ভাগ হয়ে যায়, আর ভাগ হইলে কাটা যাবে। তাহলে জি সমান কি থাকে জি এম বাই কত আর স্কয়ার। এতটুকু খেয়াল রাখতে হবে, সবাইকে এতটুকু খেয়াল করতে হবে। আচ্ছা দেখো, তাহলে এরপরে আমি যদি একটু দেখি এখানে এই যে জি, জি কি মহাকর্ষীয় ধ্রুবক, জি এর মান কিন্তু আমরা সকলে জানি 6.673 10 এর পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা দেখুন, এখন এরপরে এম কি পৃথিবীর ভর, এম কি ভাইয়া আমি লিখে দিচ্ছি এখানে পৃথিবীর ভর, পৃথিবীর ভর এম কত 6 × 10 এর পাওয়ার 24 কেজি, এটা কিন্তু পৃথিবীর ভর। আর কি পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান কত 6.4 10 এর পাওয়ার 6 মিটার। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, একটু খেয়াল করতে হবে প্লিজ। তাহলে দেখো এখন এখানে এই মানগুলো সব আমরা বসাইলে কি আসে 6.673 10 এর পাওয়ার -11 এবং 6 × 10 এর পাওয়ার 24, আর এর মান 6.4 10 এর পাওয়ার 6 এটার উপর স্কয়ার। তাহলে এই মানটার যদি তুমি ক্যালকুলেটর টেপো তাহলে কিন্তু আসবে 9.774 এরকমের সামথিং কিছু আসতে পারে। এটা একটু ক্যালকুলেটর টিপে সবাই দেখবা, ঠিক আছে। এই মানটা কিন্তু একটু তোমরা সকলে ক্যালকুলেটর টিপে দেখবা, আমার ভুল হইতে পারে।
তো যাই হোক, দেখো আমি কি বলছি, এই জায়গাটা থেকে তার মানে আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত জানি, ভূপৃষ্ঠে পৃষ্ঠে অভিকর্ষ কিন্তু 9.8 ধরি। এই যে পৃষ্ঠে, ভূপৃষ্ঠে অভিকর্ষ কত 9.8, যেটাকে আমরা আদর্শ মান হিসেবে ধরি। তো এখানে আমাদের এই গেল অভিকর্ষ ত্বরণের হিসাবটা। আজকের টপিক হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের হিসাব। এর পরবর্তীতে কিন্তু যে পৃথিবীর উপরে অভিকর্ষ ত্বরণ কত হইতে পারে, মানে এভারেস্টে অভিকর্ষ ত্বরণ কত, আবার পৃথিবীর গভীরে অভিকর্ষ ত্বরণ কত, আবার ল্যামডা ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষ ত্বরণ কত, এবং প্রত্যেকটার মান আমরা পরবর্তী ক্লাসে আলাপ করব। তো সবাই এটা যদি যেহেতু দেখছো, এরপরে পরবর্তী ক্লাসটাও দেখার চেষ্টা করবা। তো ধন্যবাদ সকলকে, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।